আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হিসাব করছি তোমার ছায়া গল্পের পার্ট 3 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমি ভালোই বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল আছে, কারণ ভাইয়া এত সহজে কান্না করার মানুষ না। তবুও এই মুহূর্তে ভাইয়াকে কিছু বলাটা ঠিক মনে করছি না। তখনই আবরার ভাই আমাদের পাশে এসে দাঁড়ায়। বাকিরা সবাই আইরিনকে বিদায় দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলো। আবার কেউ গেটের কাছে দাঁড়িয়ে এখনো তাকিয়ে আছে। আবরার ভাইয়ের সামনে ভাইয়া সম্পূর্ণই স্বাভাবিক, যেন কিছুই হয়নি তার। আবরার ভাইয়ের কাঁধে আমার ভাইয়া হাত রেখে বলল, আচ্ছা দোস্ত, ফারহাকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। বুঝিসই তো বাবা মা ফারহাকে নিয়ে কেমন টেনশন করে। আবরার ভাইয়ের মনটা আজ খুবই বিষণ্ণ। একমাত্র বোনটাকে বিদায় দিয়ে দিয়েছে আজকে। বাসাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগবে আজ থেকে। এসব চিন্তা ভাবনা তার মনকে আরো বিষণ্ণ করে তুলছে। আবরার ভাই ভাইয়ার দিকে চেয়ে বলল, এখনই চলে যাবি? আজকে থেকে জানা, মনটা খুবই বিষণ্ণ আমার। তোর সাথে থাকলে মনটা কিছু ভালো লাগবে আমার। তাছাড়া ফারহাও তো আইরিনের মতো আমার ছোট বোনই। তোরা থাকলে মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবো। আবরার ভাই আর ফারদিন ভাই সেই ছোটবেলা থেকে বন্ধু। কখনো কারো কথা কেউ ফেলে দিতে পারে না। কিন্তু আজ একটু মন টিকছে না ভাইয়ার। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবরার ভাইকে বলল, না রে দোস্ত, বাবা মা খুব টেনশন করবে। আর গতকালকেও ফারহাকে এখানে রেখে যাওয়ার জন্য খুব কষ্ট করে বোঝাতে হয়েছে তাদের। জানিসই তো আমার একটাই বোন, বাবা মার অনেক আদরের একটা মেয়ে, তাই চোখের আড়াল করতে চায় না। কলেজে গেলেও তারা অস্থির হয়ে যায়। চোখের আড়াল হলেই যেন ফারহাকে খুঁজতে থাকে তারা। বুঝিসই তো বাবা মায়ের মন। আবরার ভাই একটু হাসির রেখা টানার চেষ্টা করে বলল, আচ্ছা তাহলে ফারহাকে নিয়ে পৌঁছে দিয়ে তুই আবার এখানে চলে আসিস। আচ্ছা দোস্ত, আমি সন্ধ্যার আগে তোর কাছে আসছি। আবরার ভাই একটু হেসে বলল, আচ্ছা দোস্ত ঠিক আছে। ভাইয়া আমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি অনেক কথা বললেও ভাইয়া নিশ্চুপ। বাসায় এসে জামা চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে আছি। হিসেব মেলানোর চেষ্টা করছি। প্রথমত সাদাফের সাথে প্রায় 1 বছর পর দেখা, তাও কি বিশ্রী ভাবে। ভাবতেই মুখে দিয়ে ছি সূচক শব্দ বেরিয়ে আসে। দ্বিতীয়ত ফারদিন ভাইয়া কখনো এমন আচরণ করে না। আর ফারদিন ভাইয়াকে ছোট থেকে তেমন একটা কাঁদতে দেখিনি কখনো। কিছু কারণ তো নিশ্চয়ই আছে যা ভাইয়া বারবার আড়াল করতে চাইছে। আর শেষ কথা হলো, কালকে আবরার ভাইয়ের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো। রুমে ঢুকায় আবরার ভাইয়ের করা বকাবকির মাঝেও একটা মায়াময়ী দৃষ্টি দেখেছিলাম। কিছুক্ষণ পর আবার সব রাগ হাওয়া হয়ে গেল। তাকে মেহেদি লাগিয়ে দেওয়া মুহূর্তটা, সকালে ছাদে দুজন একসাথে কথা বলা, সময়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠতেছে। সন্ধ্যার সময় মায়ের ডাকে রুম থেকে বের হলাম। মায়ের কাছে যেতেই মা বলল 4 কাপ চা বানাতে। প্রতিবেশী চাচি এসেছে। আমি চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসিয়ে আসলাম। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। আমি বারবার বিয়ের কিছু টপিক শুনতে পাচ্ছি আলোচনার মাঝখানে। বাড়ির কোনো বিয়ের টপিক উঠলেই আমার বুকটা ধুকপুক করে। না জানি কোন দিন আমার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু ভয়ে ভয়ে বুকটা টিপটিপ করতেছে। চা হাতে নিয়ে তাদের সামনে এগিয়ে গেলাম। চা রেখে মায়ের একপাশে দাঁড়িয়ে আছি। চাচি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আজকালকার মেয়েগুলা বড় হওয়ার পর তাদের বিয়ে না দিলে এমন কাণ্ড করে বসে। মেয়ে উপযুক্ত হয়েছে, তাহলে তাদের বাসায় রাখবে কেন? পরে বাবা মাকে নিজে থেকে কিছু বলতে পারে না, কোনো এক ছেলের হাত ধরে ভেগে গিয়ে বংশের মুখে চুনকালি মাখে। এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আরে খুঁজতে খুঁজতে পরে ওই ছেলেটার সাথে একটা হোটেলে হাতে নাতে ধরা পড়েছে। চাচির কথা থামিয়ে মা তাকে বলে, তুই চলে যা ফারহা, বড়দের মাঝে থাকতে নেই। মায়ের কথা চুপচাপ সেখান থেকে চলে এলাম। প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা গিয়ে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামের সেই মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে আমাকে নিয়ে টপিক উঠালেই থমকে যাই আমি। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করতেছিলাম ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে আমার নামে। বিষয়টা বুঝবেন ভাবি, ফারহা এখন বড় হয়েছে, বিয়েরও সময় ঘনিয়ে এসেছে তার। এই বয়সে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। বিয়ে না দিলে পরে দেখবেন সেও অন্য কারোর সাথে চলে যাচ্ছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গীবত গিয়েছেন, কিছু বলিনি, কিন্তু শেষে আমার মেয়ে নিয়ে যে বাড়তি 2-3 লাইন এড করলেন, এগুলো কিন্তু আর কখনো বলার চেষ্টা করবেন না। বিশেষ করে আমার সামনে কখনো বলবেন না। চাচি নির্লজ্জের মতো আবারও বলল, আরে ভাইজান, তানিয়ার মাও তো এই কথা বলেছিল। এখন ঠিকই তো মেয়ে এমন কাণ্ড করেই বসেছে। বাবা আবার বলল, আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ে কখনো আমাদের কথার বাইরে যায়নি আর কখনো যাবেও না।
এর মাঝে ফোড়ন কেটে মা বলে, আর ফারহা কখনো এমন কাজ করলে তাকে মেয়ে হিসেবে স্বীকারই করব না, আমরা ত্যায্য মেয়ে করে দিব, তবুও কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। এই একটা কথা শুনে যেন ভয়ে বুকটা কেঁপে উঠলো আমার। মায়ের কথায় বুকটা ধুক ধুক করলো। বাবার কথা শুনে ভালো লাগছে যে আমার প্রতি তাদের বিশ্বাস আছে। অন্যদিকে সারা বাড়িতে কোলাহলপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছেই শুনেছে বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার সময় মেয়েটা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকভাবে বোঝানোর ট্রাই করে, তাদের কতভাবে কথা বলে, তাদের স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু আইরিনের হাজবেন্ড মাহিন তার দিকে একবারের জন্য ফিরেও তাকায়নি। পুরোটা সময় আইরিনের থেকে দূরে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এখন রাত হয়েছে, সারা ঘর জুড়ে কোলাহল, বাট এখানে আসার পর মাহিনকে এক মুহূর্তের জন্য চোখে পড়ছে না তার। এখানে প্রায় সবাই অচেনা, মাহিনকে একটু চিনে, তাও বিয়ে হয়েছে নিজের স্বামী এটা ভেবে। বিয়ে ঠিক হওয়ার পর তেমন কথা বলার সুযোগ পায়নি তারা। ফ্যামিলিগতভাবে বিয়ে হুটহাট ঠিক হয়ে গেছে। আইরিন প্রথমে কান্না করলেও মাহিনের ছবি দেখার পর সে রাজি হয়ে যায়। আইরিনকে একটা সাজানো ঘরে বসিয়ে দিয়ে চলে গেল সবাই। একা একা বসে আছে সে, বারবার মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখছে মাহিন আসছে কিনা। কিন্তু প্রায় ঘন্টাখানেক হতে চললো, এখনো মাহিনের কোনো খবর নেই। ভয়ে বুক ধুকবুক করছে আইরিনের। তার সামনে কি বলবে সে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, তবুও অপেক্ষা করে যাচ্ছে চুপচাপ। ওদিকে ব্যালকনিতে ফ্লোরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে ফারদিন ভাইয়া। হাতে আইরিনের একটা ছবি, চক্ষু যুগল রক্তিম আভা ধারণ করে আছে ভাইয়ার। গতকাল রাতের ও দিনের বেলার ভাইয়ার অদ্ভুত আচরণটা নিয়ে টেনশন কমছে না আমার। তাই বিষয়টা জানতে ভাইয়ার রুমের দিকে এগিয়ে এসে রুমে ভাইয়াকে না দেখে ব্যালকনিতে আসলাম। এসে দেখি ভাইয়া হাতে একটা কাগজ আকৃতির কিছু নিয়ে ফ্লোরে বসে আছে। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাছে বসলাম। বসে ছবিটা হাতে নিয়ে চমকে উঠলাম। ভাইয়ার দিকে চেয়ে বললাম, কারণ তাহলে এটা ছিল ভাইয়া? তাহলে আগে কেন কিছু বলনি কাউকে? ভাইয়া এবার কেঁদে উঠে বলে, আজ ওর বাসর, বিয়ে হয়ে গেছে ওর বন্ধুর বোন, তাই মান সম্মানের দিকে তাকিয়ে চাইলেও কিছু করতে পারিনি আমি। তো গাইস, আজকের পার্ট 3 এইখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট করবে, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।